মৃত্যুশয্যায় পৌঁছে যাওয়া আয়ুষের এই অবস্থার জন্য সম্পূর্ণরূপে কুসুমকে দায়ী করে এবার কুসুমকে ঠাটিয়ে এক চড় মেরে হসপিটাল থেকে ঘাট ধাক্কা দিয়ে বার করে দিল ইন্দ্রাণী। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা কুসুম পাগলের মতন ছুটতে ছুটতে হসপিটালে গিয়ে পৌঁছে এবং কুসুম যখন বলতে থাকে যে ছোটো সাহেব, ঈশান সাহেব, ছোটো সাহেবের কী অবস্থা বলুন না, চুপ করে রয়েছেন কেন বলুন তো, ঠিক সেই মুহূর্তে ঈশান যখন বলতে থাকে যে কুসুম ভাইদার অবস্থা খুব একটা বেশি ভালো নয় এবং ডক্টর আমাদেরকে জানিয়েছে যে ভাইদার কন্ডিশন যথেষ্ট পরিমাণে ক্রিটিক্যাল এবং ভাইদার সার্জারি যদি সাকসেসফুল না হয় তাহলে হয়তো বা ভাইদাকে আমরা কোনোদিন আর ফিরে পাবো না। ঠিক সেই মুহূর্তে কুসুম যখন কান্নায় ভেঙে পড়ে এবং চিৎকার করে বলতে থাকে যে না, পৃথিবীর এমন কোনো শক্তি নেই যে কিনা ছোটো সাহেবের প্রাণ কেড়ে নিতে পারে, প্রয়োজনে জমের দোয়ার থেকে আমি ছোটো সাহেবকে ফিরিয়ে আনবো। ঠিক সেই মুহূর্তে মীনাক্ষী বলতে থাকে যে তুমি ন্যাকামো এমন করছো, তুমি ভাজা মাছটা উল্টে খেতে জানো না, এত ভালো মানুষই দেখে তুমি কী করবে বলো তো, তুমি কি জাদুঘর বলে নিজেকে মনে করো? শুনো, তুমি ওই ছোটোখাটো টোটকা দেখিয়ে তুমি মানুষকে অল্প স্বল্প মেডিসিন দিয়ে তুমি সুস্থ করে তুলতে পারবে, কিন্তু তাই বলে এখন আবার তুমি ভেবে নিও না যে তুমি ওটির ভিতরে ঢুকে জাদু টোনা করে তুমি রীতিমতো একেবারে আয়ুষকে সুস্থ সবল করে দেবে, বুঝলে তো কুসুম? এবার চুপটি করে এখানে তুমি বসে থাকো এবং তার থেকে বড় কথা, তুমি এখানে এলে কী করে এবং কেনই বা এলে বলো তো? কে তোমাকে এখানে আসতে বলেছে বলো তো? সামান্য একটা কাজের মেয়ে হয়ে তুমি ছটফটটা এমন করে করছো যেন তুমি আয়ুষের স্ত্রী। এরকম তো একজন স্বামীর জন্য একটা স্ত্রী ছটফটায় যেরকম কিনা তুমি ছটফট করছো, এবং তুমি ভুলে যেও না আজকে এই আয়ুষের যে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন, এই সমস্ত দায়ভারগুলোকে তোমার উপরে গিয়ে বর্তায়, কারণ তোমার সেই হবু বর রাতুলকে খোঁজার জন্য তো আজকে ছেলেটা এরকম ছোটাছুটি করেছে। তুমি নাকি এতটাই বেচারি সেজে গিয়েছো যে তোমার চোখের জল নাকি কোনো মতে আয়ুষ সহ্য করতে না পারতে গিয়ে রীতিমতো আয়ুষ ওই রাতুলের পেছনে ছুটেছে, এবং আজকে এর জন্যই তো আয়ুষের এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। এই দায়কে তুমি কোনোভাবে এড়াতে পারো? ঠিক সেই মুহূর্তেই কুসুম যখন বলে থাকে যে না, ছোটো সাহেবের সঙ্গে আমার মন্দিরে দেখা হয়েছে এবং তার পরবর্তীতে ছোটো সাহেব মন্দিরে আমার সঙ্গে কথা বলে সে চলে গিয়েছে, তার পরবর্তীতে ছোটো সাহেব কোথায় গিয়েছে না গিয়েছে সে সম্পর্কে আমার বিন্দুমাত্র ধারণা নেই। দেবীমা, আপনি আমার কথা বিশ্বাস করুন। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন কুসুমকে পায়ে ঠেলে দেয় এবং ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে আজকে যদি আমার ছেলের কোনো রকম কোনো ক্ষতি হয় কুসুম, তার জন্য আমি তোমাকে কোনো মতে ক্ষমা করবো না, কোনো দিনও ক্ষমা করবো না, কারণ তুমি একটা মায়ের বুক খালি করেছো। তোমার কী এমন প্রয়োজন ছিল বলো তো? তুমি প্রতিনিয়ত আয়ুষকে এটা বোঝানোর চেষ্টা করেছো যে আজকে তোমার জীবনে এত বড় একটা বিপর্যয় নেমে আসা সম্পূর্ণরূপে কারণ হলো গিয়ে ওর মা মানে আমি, এবং তার জন্যই ও রীতিমতো নিজেকে অপরাধ বোধ ভোগাচ্ছিল এবং তার জন্য ও আজকে রাতুলের পেছনে ছুটতে গিয়ে এরকম মৃত্যুর শয্যায় পৌঁছে গিয়েছে। সেই দায়িত্ব তোমার উপরে গিয়ে বর্তায়, তাই না? তাই আমি এক মুহূর্ত তোমাকে আর হসপিটালে দেখতে চাই না। ঠিক সেই মুহূর্তে কুসুম যখন বলতে থাকে যে দেবীমা, আপনি আমার উপরে অভিমান করুন, আপনি আমাকে মারুন বকুন যা ইচ্ছে তা করুন, কিন্তু তার শর্তে দোহাই আপনি এখান থেকে আমাকে তাড়িয়ে দেবেন না। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে তুমি এখান থেকে যাবে না, সিকিউরিটিকে আমি তোমাকে এখান থেকে বিদায় করবো বলো তো কুসুম। ঠিক সেই মুহূর্তে কুসুম কোনো মতে কথা না শোনার ফলে এক পর্যায়ে ইন্দ্রাণী গাঙ্গুলি কুসুমকে ঠাটিয়ে চড় মেরে বলতে থাকে যে বেরিয়ে যাও আমার চোখের সামনে থেকে, তুমি চিরকালের জন্য দূর হয়েছে, তোমার এই মুখদর্শন আমি করতে চাই না। আর আমার ছেলের যদি কোনো রকম কোনো ক্ষতি হয় তার জন্য তুমি তোমার শাস্তি ভোগ করার জন্য প্রস্তুত হয়ে নিও কুসুম সরকার, তোমাকে এবার আর আমি ছেড়ে দেবো না। তুমি একটা মায়ের বুক খালি করে তুমি এত সহজে পার পেয়ে যাবে, সেটা কী করে হয় বলো তো? তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।